দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম রাজনৈতিক মামলা প্রত্যাহার। আমরা দেখি বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা অথবা অন্যান্য বিভিন্ন কারণে নেতাকর্মীদের বিরুদ্ধে, রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়ে থাকে এবং এই মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়রানিমূলক মামলা হয়। একটি কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে। এই বিভাগের মাধ্যমে যে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে, তেমনটি বলা হচ্ছে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। শুভেচ্ছা এবং স্বাগত। আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আপনাকে টু দ্য পয়েন্টে অনেকদিন পরে পেলাম, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে প্রথমে জানতে চাই, এই যে একটি কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে, এই কমিটির প্রতিবেদন দেওয়া হবে এবং বিভিন্ন যে রাজনৈতিক মামলাগুলো রয়েছে প্রতিহিংসার কারণে সেগুলো প্রত্যাহার করা হবে। কি বলবেন, বর্তমান সময়েও কি রাজনৈতিক প্রতিহিংসার মামলা হচ্ছে? এটা আসলে কেন করা হয়েছে আমি জানি না। আসলে না, সত্যি কথা বলতে কি, এই কমিটি করা হবে শুনলেই না আমি আতঙ্কিত হই। কারণ এই 111-এর পরে আওয়ামী লীগ এরকম একটা কমিটি করেছিল যে রাজনৈতিক প্রতিহিংসাজনিত যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করা হবে। দেখা গেলো আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার হয়ে গেছে, বিএনপির একটাও প্রত্যাহার হয় নাই। তো আবার আরেকটা কমিটি হচ্ছে, এইবার হয়তো কিছু প্রত্যাহার করা হবে। আমাদের আইন উপদেষ্টা মাঝে মাঝে বলেন যে উনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কাজটা করছেন সেটা হলো, সঙ্গে সঙ্গে করছেন, সেটা হলো বেগম জিয়ার উপরে যে মামলাগুলি ছিল এবং ওনার বিরুদ্ধে যে শাস্তি সেটাকে প্রত্যাহার করার জন্য ওটা উনি করেছেন। তো আমার কথা হলো কি, দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, এবং এই মামলার কারণে বিএনপির নেতাকর্মীরা মানবেতর জীবনযাপন করছে। কিন্তু মানে অনেকে আছে এরকম যে দিনের পর দিন নিজের বাড়িতে ফিরতে পারে নাই, জঙ্গলে জঙ্গলে বাস করছে, নদীর চরে যেয়ে বাস করছে, এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখেছি এই সময়। এই মামলাগুলি যে হয়রানিমূলক মামলা ছিল এতে কোনো সন্দেহ আছে? আপনার সিটি কর্পোরেশনের গাড়ি যায় নিয়ে মির্জা আলমগীর সাহেব যে ভাঙছে, আগুন দিছে, এটা কি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য? এগুলি যে তাকে হয়রানি করার জন্য করে সবাই জানে এগুলো। আপনি আমাকে বলেন, এই প্রায় 6 মাসে এই মামলাগুলি প্রত্যাহার করার জন্য কমিটি করা লাগে? কমিটি করা লাগে? আচ্ছা, খালেদা জিয়ার মামলা যে প্রত্যাহার করছেন, কমিটি করা লাগছে? কমিটি করে প্রত্যাহার করছে? না, কমিটি করতে হয়নি। কমিটি, এগুলি তো প্রত্যাহার করা হলো না কেন একদিনে? এতদিনে নাটক করতেছে যে আমি একটা কমিটি করবো, হ্যান করবো, ত্যান করবো। আরে ভাই বোঝাই তো, এটা তো বুঝতে তো ভাই, এটা তো কোনো রকেট সায়েন্স না। তো বোঝা যায় যে কোন মামলাটা পলিটিক্যাল হয়েছে, কোন মামলাটা নন পলিটিক্যাল হয়েছে। এটা তো বোঝার কোনো অসুবিধা নেই তো। জি, এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিচার বিভাগে। এর আগেও 22 সেপ্টেম্বর 2024-এও দুটি কমিটি গঠন করেছিলেন জননিরাপত্তা বিভাগ, এবং তারা একটি রিপোর্ট দিয়েছে যে 2500 মামলা তারা পেয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেটা করেছে এগুলি উদ্দেশ্য প্রণোদিত হিসেবে তারা প্রত্যাহার করবে, এটা ভালো খবর, আমি অস্বীকার করি না, এটা ভালো খবর। কিন্তু এগুলো আমি মনে করি এগুলো আরও আগে করা উচিত ছিল, আরও আগে করা। এটা আমি মনে করি এর মধ্যে দেরি হয়ে গেছে। তো এইগুলি ভালো কাজ ভালো, কিন্তু ভালো কাজটা আমি যে কাজটা 1 মাসের মধ্যেই করতে পারতাম। এটা তো প্রথম দায়িত্ব ছিল এইটা। যাদের উপর মামলা থাকে, জীবন কোনদিন মামলা খাইছেন? খান নাই তো। কোনদিন আদালত পাড়ায় গেছেন? যান নাই তো। একজন লোকের বিরুদ্ধে 300 মামলার ভাই, ভাবেন তো আপনি, ভাবেন তো তার জীবনটা শুরু হয় সকালবেলা ঘুমের থেকে, ওইটা আজকে কোন মামলা যে হাজিরা দিতে হবে। তো এই যে একটা মানে ভয়ঙ্কর অবস্থা, এটা আপনি কেন এতদিন টিকিয়ে রাখলেন, এটাই তো আমার প্রশ্ন। কারণ এটা তো একটা বিপ্লবী সরকার, তারা তো বলে তারা বিপ্লবী চেতনা নিয়ে সরকারটা গঠন করা হয়েছে। তো এইটা কি বিপ্লবের চেতনা? এটা হইল কিছু ভাই, আমি জানি না। দেখি হাবিব ভাই তার অভিজ্ঞতা থেকে বলেন শুনি। আপনি বলতে চাচ্ছেন যে প্রথমেই মামলাগুলো প্রত্যাহার করা উচিত, 1 মাসের মধ্যে এটা করা উচিত ছিল। জি, হাবিবুর রহমান হাবিব, আমরা জানি যে আপনার নামেও রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণ হয়ে কিছু মামলা রয়েছে, মামলাগুলোর কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল টু দ্য পয়েন্ট অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যারা দেখছেন তাদেরকে আমার স্বাস্থ্য সালাম। বিজ্ঞ সমালোচক, সিনিয়র সাংবাদিক মাসুদ কামালকে শুভেচ্ছা। ওনার সাথে আমি একমত। আপনার মামলাগুলো কি প্রত্যাহার হয়েছে? না, 2-1টা মামলা খারিজ হয়েছে। বিগত সরকার সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছিল। প্রথম সাজারা হাবিব, শাহজাহান, হলো লিঙ্কন, 4 বছর জেল। এই বাংলাদেশের মানুষ হেডলাইনটা দেখেছে পত্রিকা এবং সব জায়গাতে। আমার সেই মামলায় তো এখনো শেষ হয়নি।
সেই মামলায় এখন আপনাকে হাজিরা দিতে হাজিরা হয়। দিতে হচ্ছে, সেদিন এখন আবার 30 তারিখে যাব, সেদিন হয়তোবা হয়তো জজ করতে জি, আমরা পাবো হয়তো। আপনাদের বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিগত 16 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হতে গিয়ে 1,52,000 মামলা হয়েছে এবং 62 লাখ রাজনৈতিক নেতাকর্মীরা এই সব মামলায় আসামি হয়েছে। এই মামলাগুলোর কত শতাংশ আপনি মনে করেন যে খারিজ হয়ে গেছে? না, পার্সেন্টেজে পড়বে না, ওই হয়তো 200-400 হতে পারে, যেখানে লাখ লাখ মামলা। এক হাবিবুর নবী খান সোহেলের নামে 450 মামলা, নীরব টুকু। আপনারা রাজনৈতিক নেগোসিয়েশনটা করতে পারলেন না কেন? এখন ব্যাপার হলো যে সরকার আন্দোলন, এই সরকারকে আনতে গিয়ে আমাদের 5,000 লোক গ্রেপ্তার হয়েছিল, প্রায় 700-800 আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন শহীদ হয়েছে। তো তার কাছে আমরা কেন চাইতে যাবো? তারা জানতেছি না এটা কি। ডক্টর ইউনূস সাহেবের মামলা, ওনার মামলার জন্য কর্মচারীরা করেছিলেন, ওটা প্রত্যাহার শ্রম আইনে মামলা হয়েছে। শ্রম আইনে হয়েছে না? আর আমাদের তো একদমই মিথ্যা মামলা। আমারটা হলে তো সবচেয়ে আর লাগে না, আমাকে ধরে নিয়ে গেল টকশো থেকে, চ্যানেল 24 থেকে, মামলা দিল গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, না কিছু। সেই মামলা সাজা দিল। আপনি চিন্তা করতে পারেন এই মামলা আছে এখনো। এই যে এতগুলি মামলা যদি আইনি প্রক্রিয়া যেতে হয়, তো কত দিন যেতে হবে। আমি তো যেখানে ছিলাম, নীরব, সোহেল, মজনু, এরা প্রতিদিন, আমাদের হলো রবি, প্রতিদিন সকালে উঠে ক্লাসরুমে যখন আমরা ক্লাস 5 টাইপে পড়তাম, 6, 7-এ পড়তাম, 7-8টা করে ক্লাস থাকে ওদের, প্রতিদিন আমি আজকে কয়টা ক্লাস আছে, প্রায় 10টা, সব ক্লাসে যেতে পারো না, কত ক্লাসে দিয়ে বললো ভাই ওই ক্লাসও আছে। মানে এরকম হয়ে গেছে, মানে মানে হাসি তামাশার ব্যাপার হয়ে গেছে। চিন্তা করে মামলা দিয়ে আবার সাজা দেওয়া শুরু করলো। আমাকে তো প্রথম সাজা দিল, সাজা দেওয়ার পর তো আমি টকশোতে বলা শুরু করলাম, সরকারকে ধন্যবাদ, আমাকে প্রথম সাজা দিয়েছে। তো কোর্টও মানে না, আদালত মানে, আইন মানে, সাজা মানে, যাবো না, আমি জেলখানে যাবো না, পারলে ধরে নিয়ে যান, আমি সারেন্ডার করবো না, করিনি আমি সারেন্ডার, টকশোতে গেছি। এখন প্রত্যেক দিন এরপরে দেওয়ার শুরু হলো সাজার মৌসুম। আগে হলো মামলার মৌসুম, তাহলে আমার সাজা দেওয়ার পরে সাজার মৌসুম শুরু হলো। শুরু হওয়ার প্রতিদিন 50 জন, 60 জন, 70 জন, 30 জন, প্রতিদিন সাজা দেয়। কই এখন তারপরে আর সাজা গেল কই? নির্বাচন শেষ, সাজা দেওয়া শেষ। এই যে তামাশা। এখন আমি বলবো যে এত কথা না বলে একেবারে 100% দু একটা জায়গা হয়তো বা পুলিশ আমাদের লাঠিচার্জ করার পরে আমরা দু একটা ঢিল দিয়েছি, দু একটা জায়গা, তো সেই আমরা থাকতে পারে হয়তো 1%ও না, দু একটা থাকতে পারে। তা প্রভোগ করার পরে সর্বত স্বাভাবিকভাবেই কোনো দিনও কোনো মিছিলকারীরা অযথা গাড়ির উপর ঢিল মারে না, অযথা তার ভাঙচুর করে। মামলা একটা হাসির জায়গা না হয়ে যায়, এগুলো সঠিক তদন্ত হওয়া নিশ্চয়ই জরুরি। এখানে তদন্ত শোনেন, মজার কথা, জি জি, আমার এই মামলা যেদিন, আমার যে সাধারণ মামলা, আমি জজ করে গেলাম, 10 জন সাংবাদিক মানে আমার লয়ার দাঁড়িয়েছে, আমি পিছনে বসা, তো যখন বলতেছে আমার কথাটা তো বলার পর তখন উনি বলছেন দেখি ওনাকে দেখতে চাই না। আমি সামনে গেলাম, তো আপনাদের ছাত্রলীগ হাওয়া, আপনার পিছনে অনেক মিছিল করেছি আমি। তো তখন বলছে যে আমার আইনজীবী বলতে, স্যার তাহলে মানে আদালত তাহলে ওনার আজকে মামলাটা শেষ করে দেন। তো না আমাকে দেখতে হবে এর ভিতরে কী আছে বলুন তো আপনি, ওর ভিতরে কী দেখবেন উনি? 30 তারিখে তো খারাপ সাথে আমাকে দিবে। আমি জিজ্ঞাসা করে 10টা কী দেখলেন, এর ভিতরে কী পেলেন? আমাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে এখন মামলা হওয়া উচিত। আমরা জেলে গেছি বারে বারে, তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিপূরণ আমরা আদায় করতে চাই। যারা মামলা দিয়েছে, যে আইন মামলা দিয়েছে, যে থানায় মামলা দিয়েছে, যে পুলিশের মামলা দিয়েছে, যার নির্দেশে মামলা হয়েছে, তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমরা যারা মিথ্যা দীর্ঘদিন কারাগারে ছিলাম, প্রতিদিন আমরা হাজিরা দিয়ে যাই, টাকা খরচ হয়, দিন চলে যায়, তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য আমরা এখন মামলা করি। জি, আইন উপদেষ্টা আপনাদের আশ্বস্ত করেছে রাজনৈতিক মামলা প্রত্যাহার করবে, গায়েবী মামলা আমরা আশা করছি গায়েব হয়ে যাবে। আপনার কাছে ফিরতে চাই, ক্ষমতার পালাবদল পরে আওয়ামী লীগের যারা রয়েছেন, আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন, তাদের মধ্যে আসামি হয়েছে 26,000-এর বেশি মানুষ এবং অজ্ঞাতনামা 2 লাখের উপরে। এই যে মামলাগুলো, এই মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে অনেক বিশ্লেষকের মধ্যে শঙ্কা রয়েছে, আপনি কি বলবেন? শুনেন, আমি একটা কথা বলি, যে যারা যে সিস্টেম বিএনপির বিরুদ্ধে মামলাগুলি করেছে, সিস্টেম, সেই একই সিস্টেম এখনো এই সমাজে, এই প্রশাসনে আছে, এবং সেই একই সিস্টেমের কারণে এখানেও এরকম একটা গয়রহ মামলা হচ্ছে, ঢালাও মামলা হচ্ছে। আমি আপনাকে একটু বলি, আপনি একটু আগে বললেন না যে বিএনপির বিরুদ্ধে মামলা হচ্ছে 1.5 লাখ, কমিটি কতগুলি মামলাকে নির্দিষ্ট করছে 2,500, তাই না? তো বাকিগুলি কি হবে? তো বাকিগুলি নিয়ে বিএনপি আবার কিন্তু মুসরামুসরি করবে।
বিএনপি অস্বস্তি প্রকাশ করবে, বিএনপি বিরক্তি প্রকাশ করবে, একসময় বিএনপি ক্ষোভ প্রকাশ করবে। ক্ষোভটা কার বিরুদ্ধে যাবে? সরকারের বিরুদ্ধে যাবে। কিন্তু এই ২৫০০ কিন্তু সরকার নির্ধারণ করে নাই। এই ২৫০০ কিন্তু চিহ্নিত করছে কমিটি, ওই যে কমিটি, যে কমিটি লিড বাই যায় দেখেন একজন সচিব। তার মানে এই আমলাদের কাজই হলো অলওয়েজ একটা ক্যাচাল বাঁধায় রাখা। এবং এই আমলারা এখন এটাই করতেছে যে এই সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের বিরোধ তৈরি করে দিচ্ছে। হাবিব ভাই যথার্থ বলেছেন যে 1% মামলা হবে যেগুলি জেনুইন মামলা, বাদবাকি সব হলো গিয়ে তদন্ত করলেই তো তদন্তের ভিত্তিতে ওই তদন্ত করতে গেলে তো আপনার 32 বছর লাগবে রে ভাই। তদন্ত কে করবে? এই পুলিশ করবে। পুলিশ ওই তদন্ত করবে না আপনার ডেইলি যে চুরি হয় এই তদন্ত করবে? পলিটিক্যাল মামলা বোঝা ধরেন একটা জনসভায় মারামারি হয়েছে, তার জন্য সরকার মামলা করলো মনে করেন 500 অথবা 1500 লোকের বিরুদ্ধে। আপনি এটা কে তদন্ত করবে? পুলিশ করবে। কি 1500 লোককে পাবে কই? অজ্ঞাতনামা ওই মিটিং কই হয়েছে, ওই মিটিংয়ে কে ছিল, এটা কি ইজ ইট হিউম্যানলি পসিবল? ভাই এগুলো তো বোঝা যায়। এটা বোঝাটা এটা কিন্তু রকেট সায়েন্স না, এটা বুঝতে কমন সেন্স দরকার। তাহলে আমরা সেই সিস্টেম থেকে এখনো বের হতে পারিনি। সিস্টেমটা ইচ্ছে করে টিকিয়ে রাখা হচ্ছে এবং এই আমলাতন্ত্র তারা এটা ইচ্ছে করে করে কইরে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সরকারকে সবসময় একটা অপ্রয়োজনীয় বিতর্কে জড়ায় রাখে। এটা দেশ ও জাতির জন্য কোনো কার্যকর কাজ, সেই একই কাজ তারা করতেছে। এখন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে 26,000 মামলা, কয়টা আপনার মামলা জেনুইন মামলার মধ্যে কয়টা? আপনি আমাকে বলেন। উত্তরায় মারা গেছে, একটা মারামারি হয়েছে, আচ্ছা অত দূর দেওয়া যাবে না, আমি একটা খুব আলোচিত মামলার কথাই বলি। নিউ মার্কেটে একজন হকার মারা গেছে, ওই মামলার আসামিকে আনিসুল হক আইনমন্ত্রী এবং সালমান রহমান। ওই হকারকে কি আসলে এটা এই দেশের কোনো একটা পাবলিক বিশ্বাস করবে যে সালমান রহমান আনিসুল হক দুজনে মিলে ষড়যন্ত্র করে ওই হকারকে মারার জন্য ষড়যন্ত্র করছে? এটা কেউ বিশ্বাস করবে না। তাহলে এই মামলা আপনি করলেন কেন? করলেন আপনি এই কারণে এই দুজন নির্দেশদাতা হতে পারে। আচ্ছা ওই হকারকে পার্টিকুলারলি ওই হকারকে না হোক ফোনে কি নির্দেশ দিতে পারে? কি বলছে যে ওখানে যে হকারকে পাবা তার মাথা লক্ষ্য করে গুলি করবা, এটা বলছে? ভাই ঘটনাটা কেমন বলি আপনাকে। ঘটনাটা হলো এই দুজন লোককে ধরতে হবে, ধরে একটা হত্যা মামলা ঢুকাইতে হবে। অতএব হাতের কাছে একটা পাইছে, ওই মামলাতে একজন বাদী আছে, ওই হকারের পিতা বাদী হয়েছে। সেই জীবনে সালমান রহমানকে দেখে নাই তোরে ভাই। তো আমি কিন্তু সালমান রহমানকে ডিফেন্ড করছি না, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। আপনি 1 মিনিট সময় দেন আমাকে। সিম্পল, ধরেন আমি মুরগি চুরি করছি, ঠিক আছে, আমার বিরুদ্ধে হাবিব ভাই মামলা করবো। আর হাবিব ভাই চিন্তা করতেছে মাসুদ কামালের বিরুদ্ধে মুরগি চুরি মামলা দেবো, একটু কম হয়ে গেল না? তো আমার তো এক চাস্তো ভাই মারা গেছিল আজকে থেকে 5 বছর আগে। তো ওই মামলায় মাসুদ কামাল হত্যার ষড়যন্ত্রকারী, অতএব ওর বিরুদ্ধে হত্যা মামলা দিলাম। হাবিব ভাই যত বড় নেতাই হোক না কেন, যত বড় আইনজীবী হোক না কেন, ওই হত্যা মামলা প্রমাণ করতে পারবে? আমি তো করিনি রে ভাই। তাহলে কী হবে? আদালতে হইচই হলো কয়েকদিন পরে আমি সসম্মানে মুক্তি পেয়ে গেলাম যে ওই হত্যা মামলায় আমি আসামি না। দেখেন আমি হত্যা মামলায় মুক্তি পেয়ে গেলাম, কিন্তু আমি যে মুরগি চুরি করছিলাম ওটাও কিন্তু মুক্তি। আমি বলবো কি আমরা হত্যা মামলায় আটকাইতে পারলো না, মুরগি চুরিতে আটকে দিবে? তো আমি তো বেসিক্যালি একটা মুরগি চোর না। তো আমি যে অপরাধটা করছি, আপনি এই অপরাধের মামলাটা করেন না ভাই, তাহলে তো আমার শাস্তিটা হয়। সালমান রহমান অথবা আনিসুল হক এদের অপরাধের কোনো সীমা আছে? এদের তো হাজার হাজার অপরাধ আছে ভাই, সেই অপরাধগুলি মামলা করেন আপনি একটা আবল তাবল মামলা করছেন। কেন করছেন? এই যে এখন আমি বলি কেন করছেন, বোঝাচ্ছে যে এদেরকে বড় মামলায় আটকাইছি, কিন্তু মূল ঘটনা হলো আসলে আমি এদেরকে ছেড়ে দিতে চাই। এইটা প্রমাণের জন্য অবাস্তব একটা মামলা করে রাখছি। মামলা দেখতে বড়, কিন্তু এটা আসলে ওই যে বলে না বজ্র আটনি ফসকা গেরো, এই বজ্র আটনি যে আপনি আটকে আছেন কিন্তু গেরোটা ফসকা, ছোট্ট একটা টান লাগবে, এই মামলা টিকবে না। তখন তারা কি বলবে? সব মিথ্যা মামলা। কিন্তু তুমি যে হাজার হাজার অপরাধ করছো, তার কোনো অপরাধের কোনো শাস্তি আছে? কারণটা হলো একটাই, ওই একই ফরম্যাট তারা এখানেও প্রয়োগ করতেছে, একই ফরম্যাটে ঘোরাবে। মির্জা ফখরুল গাড়িতে আগুন দেয় না, ময়লার গাড়িতে আগুন দেয় নাই, এটা তো প্রমাণ করার কোনো সমস্যা না তো, কিন্তু ওই যে ঘোরাবে। ওই যে উনি বলো না, জাজ বলে দেখতে হবে, বুঝতে হবে। ওই দেখতে দেখতে বুঝতে বুঝতে 3 বছর বারান্দাতে হাঁটেন, এটাই আপনার শাস্তি। তো এইটা তো কোনো পদ্ধতি হতে পারে না।
হাবিবুর রহমান হাবিব, এটা কোনো পদ্ধতি হতে পারে না, কিন্তু আমরা সেই পুরনো পদ্ধতির মধ্যেই ঘোরপাক খাচ্ছি। এই যে বড় মামলায় আটকানো হলো একজনকে, কিন্তু তার নামে হয়তো অর্থ পাচারের মামলা রয়েছে, অর্থ লোপাটের মামলা রয়েছে, সেগুলো করা হচ্ছে না, কি বলবেন? না, এটা তো হচ্ছেই, এর আগেও হয়েছে, এখনো কিছু কিছু যতগুলো হত্যা মামলা হয়েছে আমাদের মামলার ব্যাপার নেই অর্থনীতি, অর্থ বিষয়ক, ততগুলো মামলা কি না হয়েছে? হয়নি, সেরকম হয়নি। আমি হত্যা মামলার ব্যাপার বলি, আওয়ামী লীগের এই একটু ডিফারেন্স এখানে আছে। বিএনপির বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল একেবারে অবাস্তব গায়েবী মামলা, ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাগুলো ঘটনা ঘটেছে, কে ঘটেছে, ওই লোক নির্দিষ্ট ঘটিয়েছে কিনা সেটা প্রমাণ নেই, কিন্তু ঘটনা ঘটেছে। যতগুলো হত্যা মামলা হয়েছে, ধরেন হত্যাকাণ্ড শিকার হয়েছে, 1000 বলেন আর 1200 বলেন 1500 যাই বলেন না কেন, মারা তো গেছে মানুষ, তার এগেনস্টে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে। উনি পার্টিকুলারলি করেন নাই, কিন্তু হত্যা মামলাকে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তখন উনি কিন্তু ওর বিরোধিতা করে নাই, মানে সমর্থন করেছে। যে কারণে এদের নামে যে মামলাগুলো হচ্ছে, যে তুমি একজন নেতা, তুমি একজন দিকপাল, তুমি কেন এই মামলা, এই হত্যাকাণ্ডগুলি সংঘটিত হচ্ছে যখন তুমি বিরোধিতা করো নাই, তুমি সমর্থন করেছো। বরঞ্চ সরকার যখন বলেছে এটা বিএনপি জামাত করছে, নিজেরা নিজেরা মারছে, সেটা সমর্থন করেছে, সেই অপরাধে মামলা হতে পারে। তবে তার সাথে আমি একমত, তাদের বিরুদ্ধে অন্য যে মামলাগুলি প্রকৃত মামলা, সেই মামলাগুলি দিয়েই কিন্তু তাদের আটকানোর সুযোগ আছে। আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম যে একটা মামলায় 1000-1200 আওয়ামী লীগের 15,000 12,000কে মামলা দেওয়া হতো একটা অজ্ঞাত দিয়ে, এইটা তো না করা হয়। সুনির্দিষ্ট যে লোকগুলি, আমার এলাকাতেও আমি বলেছি, যেখানে এই যে মিছিলে গুলি করেছে যারা ছিল মিছিলে, যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, তাদের সাধারণ মানুষের বিরুদ্ধে লাভ নাই। জি, একেবারে পরিষ্কার। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি নিয়ে একটু জানতে চাই। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপির নেতাকর্মীদের উপরে যেন মানুষের আস্থা থাকে, তাদের কাজকর্ম চলাফেরা ওঠা বসায় যেন মানুষ একটা আস্থার ছাপ পায়। আপনাদের নেতাকর্মীরা বর্তমানে যা করছেন সেখানে কি আস্থার ছাপ দেখতে পাচ্ছেন? আপনার একটা কথা বলেন, এই পৃথিবীতে নতুন একটা ইতিহাস লেখা দরকার। সেটা এই যে 15.5 বছর যে অত্যাচার বিএনপির উপর করা হয়েছে, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, অনেকের একটা ছেলের বয়স 7 বছর, তার ছোট বাচ্চাটার বয়স হয়তো 2 বছর না 5 বছর গ্যাপ হয়ে গেছে, সন্তান জন্মদানে গ্যাপ হয়ে গেছে, সে বাড়িতে থাকতে পারে নাই। মিরপুর থানা বিএনপির নেতা থাকে মোহাম্মদপুরে, আর মোহাম্মদ থানার থাকে হলো মিরপুরে, বাড়ি চেঞ্জ, এলাকা চেঞ্জ করতে থাকছে, নিজের স্ত্রীর মুখ দেখে নাই, বাচ্চা সন্তানদের মুখ দেখে নাই, বাচ্চা হয়তো হয়ে গেছে, চেহারা দেখে নাই, এই অবস্থা গেছে তোমাদের। হাত গেছে, পা গেছে, জমি জমা দখল, কত কিছু করেছে। ওইটাই হলো ইতিহাস। জনাব তারেক রহমান আমাদের উপর নির্দেশ দিয়েছিলেন কোনোভাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না, যে কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতারা বলেছে যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে 5 লক্ষের উপর মানুষ মারা যাবে, রাস্তায় লাশ পড়ে থাকবে, রক্তের গন্ধ বয়ে যাবে। 5টা মানুষও মারা যায়নি। এটাকে আপনি এটা কি বলবেন? পৃথিবীর ইতিহাসে এমন আছে? আর ওই দিন তো বাংলাদেশের মানুষের বেশ সংযত আচরণ ছিল। আমার প্রশ্নটি ছিল যে আপনাদের নেতাকর্মীদের সম্পর্কে আমরা প্রতিদিন পত্রিকাগুলোতেও দেখি, এই জায়গাতে পত্রিকার শুনে কিছু আমাদের লক্ষ লক্ষ কর্মী, সেখানে 2-4 জন তো করতেছেন তা তো না, একেবারে যে সবগুলি যে সত্য তাও না, সবগুলি যে মিথ্যা তাও আমি বলবো, কিছু তো হচ্ছে, যে কারণে আমরা শাসন করতেছি। আমাদের নেতা এ পর্যন্ত প্রায় 1200-এর মতো নেতাকর্মীকে আপনার বহিষ্কার করেছে এবং শোকজ করেছে। কারা, কোন নেতা? যে নেতা তাও আর 5 বছর তার স্ত্রীর কাছে যেতে পারে নাই, যে নেতা তার এলাকায় যেতে পারে নাই, বাড়িতে যেতে, বাড়িতে থাকতে পুলিশকে টাকা দিতে হয়েছে, সেই রকম নেতা ভুল করার কারণে, ছোটোখাটো ভুল করার কারণে তাদেরকে আমরা দলতে বহিষ্কার করেছি। কী চান? এইভাবে আমরা চেষ্টা করতেছি। এবং এখন তো দল ধরে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের না, নিয়ন্ত্রণ অবশ্যই আছে, যেটুকু আছে আর নিয়ন্ত্রণ হবে। এখন আপনি বলেন, এই যে বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ী সমাজ আছে, সবচেয়ে বড় ব্যাংক লুটকারীরা, ব্যবসায়ী সমাজ পাশাপাশি ব্যাংক লুটেরা কি বলেছিল? আমরা এখনো আছি, অতীতে ছিলাম, ভবিষ্যতে থাকবো, মরণের পরেও থাকবো। সেই লুটেরারা তো আছে না? সেই লুটেরারা মানুষের দখল করেছে, ব্যবসা দখল করেছে, ভূমি থেকে উৎখাত করেছে। 2-একটা জায়গায় আমাদের সে বিক্ষুব্ধ মানুষ 2-একটা জায়গায় গিয়ে সেই তার আগের অবস্থান ফিরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ ভালো মানুষের বিরুদ্ধে কিছু করে থাকে, অবশ্যই সে ব্যাপারে আমাদের একেবারে জিরো টলারেন্স। আমাদের আপনারা বলছেন জিরো টলারেন্স, আপনারা চেষ্টা করছেন। জনাব মাসুদ কামাল, আপনি কি বলবেন? না, হাবিব ভাই ভালোই বলছেন, চেষ্টা করছেন, এই কথা কিন্তু সত্য।
চেষ্টা অবশ্যই করতেছেন। চেষ্টা করা আর কাজ হওয়া এক জিনিস না কিন্তু। আপনি যদি সায়েন্স পড়েন তাহলে দেখবেন যে কাজের ডেফিনেশনটা, যখন এই জিনিসটাকে আমি ঠেলতেছি তাহলে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে কিন্তু কাজ হল। যদি এটা স্থান পরিবর্তন করে কেবল তাহলে এটাকে আপনি কাজ বলবেন, তার আগ পর্যন্ত কিন্তু এটা কাজ না। আমি যে প্রথম বল প্রয়োগ করলাম কিন্তু সেটা স্থান পরিবর্তন হলো না, দেখি আমি চেষ্টা করলাম কিন্তু কাজ হচ্ছে না। এখন ওনারা চেষ্টা করছেন কিন্তু কাজ তেমন একটা হচ্ছে না। আমি একটা এক্সাম্পল, ওনার এক্সাম্পল থেকে এক্সাম্পল নিচ্ছি। উনি একটা কথা বললেন না যে একজন ব্যবসায়ী বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে জীবনেও আছেন, মরণের পরেও থাকবেন। সেই ব্যবসায়ীকে প্রোটেকশন কে দিচ্ছে বলেন? কে দিচ্ছে? কে না জানে? বিএনপির একজন অনুগত ব্যক্তি, একজন একাধিক, উনি বিএনপি মিডিয়া কমিটিতে ছিলেন। এই অপরাধে তাকে মিডিয়া কমিটি থেকে সরাই দেওয়া হয়েছে, কিন্তু পেশাজীবী সংগঠন আবার মহাসচিব আছেন, যার সভাপতি নাকি আবার জাহিদ ভাই, বিএনপির আপনার স্থায়ী কমিটির সদস্য। ওনার সঙ্গে উনি মহাসচিব আছেন এই কাদের গুণী চৌধুরী। আমি নাম ধরেই বললাম ভাই, একজন বলার দরকার নাই। কে বললো নাই? কোথায় নাই? কোথায় নাই? পেশাজীবী সংগঠন সে নাই, এখনো মহাসচিব আছে, এখনো আছে। বিএনপি পন্থী সাংবাদিকদের সে নেতা, এখনো বিএনপির নেতা সে, এবং সে বসুন্ধরা চাকরি করতেছে, বিরাট দায়িত্ব নিয়ে পড়ছে। তার প্রধান কর্তব্য হলো বসুন্ধরাকে প্রোটেকশন দেওয়া। ঘটনা সত্য। তো এটা যে হচ্ছে না তা না। আপনি প্রত্যন্ত অঞ্চল পঞ্চগড়ের উপজেলায় কি হচ্ছে না হয় বুঝলাম, ওটা অনেক দূরের কথা। রাজধানীতে ঢাকা শহরের নাকের ডগায় হচ্ছে এই কাজগুলো, হচ্ছে, নো অ্যাকশন। এবং বিএনপি যখন ক্ষমতায় আসবে কাদের গুণী চৌধুরী বিরাট পাওয়ারফুল হয়ে যাবে, আবার এখনো পাওয়ারফুল আছে সে, আমাদেরই কলিগ। এই যে আপনি নাম ধরে বলছেন, যখন বিগত সরকার ছিল, বিগত সরকারের আমলে তেমন কেউ সমালোচনা করতো না, তখনও আপনি বিগত সরকারের সমালোচনা করতেন। বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনি তীব্র সমালোচনা করেছেন। সাংবাদিকদের এটি একটি দায়িত্ব, এটি গুরুত্বপূর্ণভাবেই যদি তারা জবাবদিহিতার মধ্যে জনগণকে রাখতে হয়, তাদের সমালোচনা করতে হয়। আপনার কি মনে হয় না যে আমাদের বর্তমান যে সমন্বয়ক হাসনাত, তিনি বলেছেন যে যদি কেউ আওয়ামী লীগ ফ্যাসিস্টদের পক্ষে কথা বলে তাদের কলম ভেঙে দিবে, যদি সমালোচনা করতে যান অনেক কথা তো পক্ষে চলে যেতে পারে। আপনি তো কলম দিয়ে লিখছেন না, আপনি তো টেলিভিশনে বলছেন, প্রতীকী অর্থে বলছেন যে কলম দিয়ে লিখবে সে কলম ভেঙে দিবে, যে বুম নিয়ে যাবে তার বুম ভেঙে দিবে, যে মুখে কথা বলবে তার থুতনি ভেঙে দিবে। কলম কি দিয়ে তৈরি, হঠাৎ ভেঙে যাবে না? না, ভাঙলে ভাঙবে, যতক্ষণ না ভাঙবে ততক্ষণ তো কলমই থাকবে। যখন ভাঙবে তখন ভাঙবে। আমি মুখে বলি আমার থুতনি ভেঙে দিতে পারে, এবং থুতনি যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো। আমি তো আগে বলেছি ভাই, আমি কাউরে ভয় পাই না, কথা পরিষ্কার। বর্তমানে সাংবাদিকরা কি জবাবদিহিতামূলক সাংবাদিকতা করতে পারছে? হাসাহাসি করছি। আমি তো বলি আমি আমার বউ এবং কন্যা ছাড়া কাউরে ভয় পাই না। কারণ এই দুজনকে ভয় পাই কেন? এরা আমার প্রতিদিন বলে এত কথা কেউ না, কম কথা কও। এরা বলে কারণ এদের কথা জবাব দিতে পারি না, ওখানে আমার দুর্বলতা। এই দুই জায়গার ছাড়া ভাই আমি আমার কথাটা আমি বলবো। আমার যে বয়স হয়েছে এর চেয়ে কম বয়সের লোক মারা যায়, আমিও মরতে পারি, কোনো ব্যাপার না এটা। কিন্তু আমি মনে করি একজন সাংবাদিক হিসেবে আমি কাজ করছি গত 35 বছর, আমি সাংবাদিক হিসেবে মরতেও চাই, অন্য কোনো হিসেবে মরতে চাই না। কিন্তু আমার প্রধান কাজ হলো প্রশ্নটা করা। আমি কেন প্রশ্ন করবো? আমি বিএনপিকে প্রশ্ন করতে চাই যে আপনার লোক কেন এখানে, যে লোকটা, এবং তার লেখালেখি দেখেন আপনি, সে কি বলছে যে আন্দোলনের সময় তার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে উনি বলেছেন। শাহ আলম সাহেব বলেছেন, পাওয়ারফুল লোক, বিশাল পাওয়ারফুল লোক, কত পাওয়ারফুল লোক, আল্লাহর চেয়ে পাওয়ারফুল। উনি তো বলেছেন ওনাকে যে প্রোটেকশন দিচ্ছে না এই কাদের গুণী চৌধুরী, হাসান হাফিজ দিচ্ছে না। হাসান হাফিজ প্রেস ক্লাবের সভাপতি হয়েছে, দিচ্ছে তো রে ভাই, দেখতেছি তো আমরা, কেউ কিছু বলে না। ওই জায়গায় যে কবি নীরব। তো এগুলি ঠিক না, এগুলিকে বলা হয় হিপোক্রেসি। এই হিপোক্রেসি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত এই যে সময় নিচ্ছি আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্টে আমরা অনলাইনে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আমরা আছি চ্যানেলের ফেসবুক এবং ইউটিউবে। আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। জি, বলছিলেন হিপোক্রেসি বলছিলেন। হ্যাঁ, এইগুলো হলো হিপোক্রেসি, যে আপনি বলবেন একটা করবেন আর একটা, এটা ঠিক না। করেন প্রত্যেকটা লোকের উচিত যে আমি যেটা বলি সেটা অনুযায়ী, হ্যাঁ আপনার মানে আপনি সব সময় তো অনেকে আমাকে এটা বলে যে আপনি একবার একজনের কথা বলেন, একবার ও খারাপ, একবার তাহলে ভালোটাকে
পৃথিবীর সবাই মানুষ। পৃথিবীতে আপনি একটা মানুষ দেখাতে পারবেন না যার সব ভালো, আবার একটা মানুষ বের করতে পারবেন না যার সব খারাপ। ভালো মন্দ মিলে মানুষ। এখন আপনি যদি আমি কিছু ভালো পাই, আমি এটাকে ভালো বলবো। কালকে আমার মন্দ পেলাম, আমি মন্দ বলতে পারবো না। আর বলবেন যে না, আপনি তো আমাকে পরশু দিন ভালো বলছিলেন, আজকে এখনো মন্দ বলেন। তা হবে না। আমি আপনাকে কিছু বলি না, আমি আপনার ওই আচরণটার সমালোচনা করি, আমি আপনার ওই আচরণটার প্রশংসা করি। দ্যাট ইজ, আমি আশা করব আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ আছেন, আমরা কিন্তু তাদের দিকে তাকায় থাকি যে আপনারা কী করছেন। আমি হাবিব ভাইয়ের দিকে তাকায় থাকি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হাবিব ভাই আমাদের নেতা, ছাত্র সংগ্রাম পরিষদে ওনার নেতৃত্বে আমরা আন্দোলন করছি, এর সাথে ভাই নামাইছি, ওনার নেতৃত্বে করছি, ওনারা ছিলেন আমাদের নেতা। আমরা ওনাদের দিকে তাকায় থাকতাম যে ওনারা কি বলেন, আমি সেই অনুযায়ী কাজ করব। আজকে ওনারা দেশের নেতা হবেন, আমি ওনাদের আরও বেশি করে তাকাবো যে উনি ভুলটা কী করলেন। আমি বলবো যে হাবিব ভাই, আপনাকে আমি ভালোবাসি, আপনি এই ভুলটা করেন না, তাহলে কিন্তু আপনার সমালোচনা আমার করতে হবে। এটা আমি বলবো না, এটা আমি বলবো, আমার তো কাজই এটা। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সমাজসেবা অধিদপ্তরের জুলাই গণহত্যা শহীদদের পরিবারের স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তার জন্যই এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি গঠিত হয়েছে। এর সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সার্জিস আলম। সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। কেন পদত্যাগ করলেন, কি মনে উনি হয়? একটা ব্যাখ্যা দিয়েছেন যে উনি নাকি আসলে সময় দিতে পারছেন না পর্যাপ্ত সময়। এই ব্যাখ্যার উপরে আমি এত দুঃখিত হয়েছি যে উনি এত বড় একটা আন্দোলন করলেন, এবং আমরা সবাই জানি এই আন্দোলনের পর আন্দোলনকারী যারা ছিল তারা সবাই কিন্তু বলেছে তাদের প্রধান কাজটা কি। যে প্রধান যে 3টা কাজ তারা বলেছেন, তার মধ্যে একটা কাজ হলো যে এই আন্দোলনে যারা আহত অথবা নিহত হয়েছেন তাদের পর্যাপ্ত সমর্থন দেওয়া, রেস্ট অফ লাইফ, এটা বলেছে। কিন্তু সেই কাজে উনি সময় দিতে পারতেছেন না, তাহলে আপনি কোন কাজ দিয়ে ব্যস্ত? এটা তো একটা বেসিক কোশ্চেন। আপনি যে আন্দোলনটা করছেন, এই আন্দোলনের যে বেসিক পয়েন্ট, সেটাতে আপনি সময় দিতে পারছেন না, তাহলে আপনি কোন কাজ দিয়ে ব্যস্ত ভাই? এটা একটা ব্যাখ্যা করেন, এটা একটু শুনতে চাই যে আপনার আরো গুরুত্বপূর্ণ কাজটা কি, পার্টি করা না কি করা? আর কিছু বলতে চাই না, আরো অনেক প্রশ্ন আসে যায়, কিন্তু কি করা সেটা আপনি জানান, সেটা জানান আমার খুব আগ্রহ। আমি চূড়ান্ত রকম হতাশ। এই যদি হয় ওনাদের দায়িত্ববোধের নমুনা, তাহলে এই দেশ কোথায় যাবে? আমরা তো এদের দিকে তাকাইছিলাম। এটা কেমন কথা? আমি জানি না হাইব ভাই কি ব্যাখ্যা দেবেন। হাইব ভাই কাছে ব্যাখ্যা নেন। জি, আপনি কি বলবেন? আমরা দেখলাম যে জুলাইয়ে যারা আহত হয়েছে তারা অনেকবার আন্দোলন করতে হচ্ছে নিজেদের চিকিৎসার জন্য। যারা শহীদ হয়েছেন তাদের কথা নাই বললাম না, এটা হলো যে যারা এই যে সরকারে আছেন, রাজনৈতিক দলগুলির কথা বলেন, 53 বছর কিছুই করতে পারেন না। তো তাদের কাছে যদি প্রশ্ন করি, এই তো একদম মাত্র কয় মাসের ব্যবধান, আহত যারা হয়েছে সেটাই তালিকায় কি করতে পেরেছেন? তাদেরই কি সাহায্য করতে পেরেছেন? বিদেশে কয়জনকে পাঠিয়েছেন? এরা কি এমনই অসুস্থ, সব কম অসুস্থ, বিদেশে যাওয়া লাগবে না এমন কেউ আছে একজন ছাড়া? এই তালিকাটা করতে পারেন না। কার কত গুরুত্বপূর্ণ, কত আহত হয়েছে, সে কতখানি তার গুরুত্ব দিচ্ছে সেটাও জানতে পারে না। শহীদের একটা তালিকা তৈরি হয়েছে, কখনো শুনি 1500, কখনো শুনি 2000, কখনো শুনি 1000, নানানটা। তাদের কাছে কি আমরা পৌঁছাতে পেরেছি? সঠিক তালিকা করে যেতে পেরেছি? এখন এইটা ছিল সবচেয়ে বড় প্রায়োরিটি। 91 সালে যখন ম্যাডাম খালেদা জিয়া সরকার গঠন করলেন, তখন সরকার 2 দিনের মাথায় আমি ওনাকে ফোন করলাম। তখন আমি রাজনীতি করি, আমি ইলেকশন করে আসছি সদ্য আওয়ামী লীগ থেকে। ফোন করার পরে ওনারা ডিসি ধরলেন, ধরার পরে আমি বললাম যে আমি একটু প্রাইমের সাথে কথা বলবো। তো বললে আপনি বাসায় থাকেন আধা ঘন্টা, 3টে আধা ঘন্টা ফোন বেজে উঠলো। তখন উনি ফোন করে, হাবিব কেমন আছো? ও ও প্রথম না, হাবিব আমি তোমার উপর দিয়ে এসেছি, তোমার বিরুদ্ধে কিন্তু বক্তৃতা করি নাই। ম্যাডাম আপনি আমার বিরুদ্ধে বক্তৃতা না করেই কিন্তু আমাকে আওয়ামী লীগ হারানোর সুযোগ পেয়েছে। ঠিক আছে না, আমার বিরুদ্ধে চলে এসেছে, বক্তৃতা করেন নাই। আপনি আমার বিরুদ্ধে চলে আসেন, আমার বিরুদ্ধে বক্তৃতা করলে আওয়ামী লীগেরা বলতে পারতো না যে হাবিব খালেদা জিয়ার সাথে সম্পর্কিত হয়ে গেছে আন্দোলনের মধ্যে। সেই কারণে আমার রেজাল্টের পক্ষে আনতে পারে। তো বললে আমি তোমাকে বলছি তুমি আওয়ামী লীগ করতে পারো না, কেন? তুমি যে আন্দোলন করছো আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে তুমি বিএনপিতে আসো। আরে ম্যাডাম আমি এখন বিএনপিতে আসবো না, কোনো সময় যখন আমার ক্ষমতা না থাকেন তখন আমি আসতে পারি। তো ম্যাডাম আমার তো তোমার কী চা বলো? ম্যাডাম আমি চাই এই 9 বছর আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছে
তাদের পরিবারের প্রত্যেককেই ওই একটা করে সন্তানকে চাকরি দেওয়া, যে রিক্সাওয়ালা থাকে তাকে রিক্সা দেওয়া, অটোওয়ালা থাকে অটো রিক্সা দেওয়া, যার যে পরিবারে একজন করে লোকে প্রোভাইড করেন। আর আর যারা আহত হয়েছে তাদের ব্যাপারে ম্যাডাম তাদের চিকিৎসা করতে দেশে বিদেশে যেখানে দরকার সেখানে। আর এই তো এইগুলি করলেই তো হবে। তোমার কি? এইগুলি তো আমার। তোমার কি? এইগুলি তো আমার। এটি সরকারের প্রথম প্রায়োরিটি ছিল, সুস্থ করা, এদের পরিবার প্রত্যয়, এইটাই তো আমার কাজ। তো আজকে যে মাসুদ কামাল যে কথা বললেন, এর চেয়ে বড় আর কোন কাজ আছে যে কাজের কারণে সময় দিতে পারেন না? কোন কাজ আছে? গতকাল আমরা দেখেছি রূপায়ণ টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মধ্যে মারামারি হয়েছে, 7 জন সেখানে আহত হয়েছে। কি বলবেন, রাজনৈতিক দল করতে গেলে কি এই ধরনের মারামারি করতে হয়? তারা তো আহত হোক আমি চাই না, মারামারি তাও চাই না, সুন্দর দল তাও আমি চাই, কিন্তু তারা যেভাবে আগাচ্ছে, যেসব ভাষায় কথা বলছে, মারামারি কেন? আর দিনের মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাবে। আমি ওটা প্রত্যাশা করি না অবশ্যই। এত কথা বলা লাগে, এত কথা বলা। আজকে একজন উপদেষ্টা বলেছে কি, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা না। আরে বাবা রে বাবা, আপনি কে? কত বছর ধরে সংস্কার করবেন? আপনি তো সংস্কার করলেন, এই যে ইয়ে সম্বন্ধে পার্লামেন্ট 500 সদস্য বিশিষ্ট হবে, সংসদের মেয়াদ 4-5 বছর, 4 বছর করলেন। আপনি আপার আনবিভাগ থেকে আমি তো মানি না, এটা তো মানি না। আপনি কী প্রস্তাব দিচ্ছেন? আপনাকে আমার নাম পরিবর্তন করেন, জনগণ প্রজাতন্ত্রী নাকি একটা বানালেন। এর জন্য কত টাকা নাম পরিবর্তন করতে হবে? সারা বাংলাদেশের সামনে নতুন করে আরেকটা বাংলাদেশ পরিচিত করতে হবে। এ আবার কোন আরেকটা বাংলাদেশ এলো? জনগণ প্রজাতন্ত্রী। এই যে তামাশা শুরু করেছে, কত টাকা খরচ হবে, কত কাগজপত্র, কত সিল নতুন করে বানাতে হবে, তাকে হিসাব করেন। আমেরিকায় বসে থেকে বিশ্ববিদ্যালয় পড়ায় বিশ্ব জয় করে ফেলেছে। এগুলি প্রত্যাহার করতে হবে। এগুলি দেশের জন্য ক্ষতিকর কাজ। কী সংস্কার আপনি আমার সামনে নিয়ে আসবেন বলেন? দেশের সংস্কারের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে আবার ধমক দিবেন। আগে আওয়ামী লীগের কাছে নির্বাচন চাইতাম, সুষ্ঠু নির্বাচন। আওয়ামী লীগের তো অধিক উন্নয়ন, একটু গণতন্ত্র না কি যেন বলতো একটা, তাও তো খারাপ ভাবে বলতো না। আর এখন আমরা ভোটের কথা বললে আমাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে, আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে, ক্ষমতা লোভী বলা হচ্ছে। আমরা তো জনগণের ভোট নিয়ে ক্ষমতা দেবো। বাবা, আপনারা কি আছেন? কোন ক্ষমতায় বলে কোন কোন ভোট পেয়ে আপনারা আছেন? আসেন না, মাঠে আসেন তো। হুমকি দিয়েছেন, যদি সংস্কার পরিপূর্ণ শেষ না হওয়ার আগে যদি কেউ ভোট চায়, ভাষাটা মানেটা এরকম, তাই আবার জুলাই আন্দোলন আবশ্যক। জানতো, আসেন মাঠে, মাঠে আসেন। সেদিন সব দল, রাজনৈতিক দল সবাই মিলে নেমেছিল। তাই আপনারা তো কালকে মাসুদ ভাই বললেন না ভাতের মার গালছেন, কারণ আমি বললাম যে আপনি চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে মাঠে আসুন, মাঠে দেখা আসুন না, 5 তারিখে আসুন, জুলাই আসুন দেখে। আমরা বলছে একটা নির্দেশে এই বছরের ভিতরে নির্বাচন দিতে হবে। আর উনি বলছেন যে সংস্কার ছাড়া কেউ নির্বাচন চাইলে আমরা 5ই জুলাইয়ের মতো আন্দোলন শুরু করবো। আসুক তো মাঠে, আসুক তো দেখি, আসুক দেখি কাদের সাথে কে যায়, দেখি তো দেখি। এত সহজ, এত সহজ। আজকে ওনারা চলতেছেন যে আমাদের শোনেন, সহ্য করতে করতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে আছে, আমাদেরকে ধমক দেয়। আমরা কারো ধমকা পড়া করি। 2024 সালে নির্বাচনে আমরা 250 আসন আমরা একা পেতাম, আর সেই দলকে ধমক দেয়, কথায় কথা ধমক দেয়, চোখ রাঙায়। একে বন্ধ করতে হবে এগুলিকে। ব্যর্থ সরকার আমরা যদি প্রত্যাহার করিনি সমর্থন, বোঝা যাবে সেদিন দেশ কি এত এত সরকারকে নিরাপদ হয়ে গেছে নাকি? আমার দেশ আক্রান্ত আজকে, আমার বর্ডারে আজকে ইয়ে কাঁটাতাড়ি বেড়া নিয়ে ওই দেশের মানুষদের সংঘর্ষ লিপ্ত হচ্ছে, সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। মনে করছেন যে একটা সরকার নিরাপদ হয়ে গেছে? এত সহজ কী করেছেন? দেশের অর্থনীতি আজকে দ্রব্যমূল্যের উদ্যোগ কোথায় চলে যাচ্ছে? আজকে আপনার নিম্নমুখী আপনাদের যে বছরে 4-5% আমাদের প্রবৃদ্ধি ছিল, সেখান থেকে নিম্নমুখী। আজকে 5% একটা ইনভেস্টমেন্ট হয়নি। কিন্তু সে অনেক সমাদিত ব্যক্তি, সমাজের কাছে পৃথিবীতে একটা ইনভেস্টমেন্ট আসতেছে, কেন আসবে? একটা নির্বাচিত সরকার ছাড়া আসতে পারে না। তাই এই সমস্ত বাগড়ম্বর কথা না বলে সুষ্ঠু হয়ে রাষ্ট্র পরিচালনা করে এই বছর নির্বাচন দিয়ে যদি দেন, মান সম্মান নিয়ে যেতে পারবেন। আর যদি না দেন, প্রতিনিয়ত যা শুরু হয়েছে, এবং যারা দেশ চালাচ্ছেন, দেশ চালানোর কোনো অভিজ্ঞতা তো নাই, চিন্তা করেন দেশ চালাবেন, ঘুমেও দেখে নাই, ঘুম ফিরতে দেখে নাই যে আমার দেশ পরিচালনা করব। তাদেরকে নিয়ে আজকে আপনার কুমিল্লা সমিতি, মানুষের বাড়ি কোথাও আমি জানি না, কুমিল্লা সমিতি, শ্রীরাম সমিতি বানিয়েছেন, এনজিও সমিতি বানিয়েছেন। আমার বাড়ির সাথে রক্তকরণ হয়। আমরা কি আন্দোলন করে নেই? খুলনা থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত একজন মানুষের ছিল না তো উপদেষ্টা, পরেও যে একজন 10 থেকে একজনকে দেওয়া হয়েছে। এই সমস্ত তামাশা তো আমরা দেখতে চাই না। সংস্কার করেন, সব জায়গায় হাত দেন না, সব জায়গায় হাত দেওয়া ঠিক না। এই যে প্রথমে যে এটা দিলাম, এটাই তো বিরোধিতা করছি,
এটা কোনো হয়তো মেনে নেব না। আপনি 100 নারী সদস্যরা ভোট করবেন, আপনি আপনি সীমা নির্ধারণ কীভাবে করবেন বলেন? জি, আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন। জনাব মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাই, একটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুখোমুখি। তারা কিন্তু এখনই বলছে এই 505টি আসন কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট তারা মেনে নিবে কিনা সেটি নিয়ে দ্বিমত রয়েছে। এবং দ্বিকক্ষ মেনে নেব, কিন্তু দেশ সিস্টেমে যাচ্ছে জি, দ্বিকক্ষ আপনাদের 31 ধারায় আছে, সেজন্য হয়তো মেনে নেবেন। অনেক বিষয়ে তাদের মধ্যে মতের অমিল রয়েছে এবং সংবিধান সংস্কার তো সংসদে যাওয়ার আগে সংবিধান সংস্কার হচ্ছে না। পাশাপাশি নিশ্চয়ই আপনি এটি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে 4টি ভাগ করা, 4টি প্রদেশ করার মতো একটা কথাও বলা হয়েছে। সংস্কারগুলো কেমন? দেখেন, এই সংস্কারগুলো না আসলে মানে অনেক, আমার কাছে মনে হয়েছে অনেকগুলো মানে আনাড়িপনা আছে এখানে অনেকগুলোতে। তারা আসলে যোগ্য লোককে সংস্কার কাজে নিয়োগ করেনি। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যে ধরেন আপনি একটা বাসার একটা জিনিস আপনি চেঞ্জ করবেন, রিপেয়ার করবেন, ধরা যায় টেবিল চেয়ারগুলি রিপেয়ার করবেন, তো আপনি কি করবেন? আপনি প্রথমে লোকজনকে ডাকবেন, প্রথমে দেখবেন যে সেই কাজটা করার যোগ্য কিনা, তারপর দেখবেন সে কত টাকা নেবে, কতদিন লাগাবে, এইটা। এখন যে লোকের কোনো কাজ নেই, ধরেন আপনি একসময় সে ভালো কার্পেন্টার হয়তো বা ছিল, কিন্তু বুড়া হয়ে গেছে, হাত পা কাঁপে টাপে, তো ওই লোকের তো কোনো তাড়াতাড়ি কেউ ডাকে না, তো সে কিন্তু আপনি কম রেটে রাজি হবে, আমি এটা করে দেবো আস্তে আস্তে। তখন সে খুটুর 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 করে 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 সে দীর্ঘ সময় নিয়ে করুন, ওদিন আপনি চলবে। আপনার ড্রয়িং রুমের মধ্যে একজন লোক সারাদিন বসে বসে খটখট করতেছে, আপনি এটা কী করবেন? চাইবেন ভাই? চাইবেন না। তো এরকম অযোগ্য লোক দিয়ে যদি আপনি কাজগুলো করান, সংস্কার ওরকমই হবে। যোগ্য লোক দিয়ে করাবেন, সংস্কার আরেক রকম হবে। হিসাবটা এরকম, ওনারা সংস্কার কাজের জন্য যে সমস্ত লোকগুলিকে নিয়ে আসেন, এই লোকগুলি আপলু দ্য মার্ক না। এটা আমি একদম সংস্কারের শুরু থেকেই বলতেছি, এরা আপলু দ্য মার্ক না। সংবিধান সংস্কারের জন্য যে লোকটাকে প্রধান বানাইছে, উনি তো বাংলাদেশের নাগরিক, উনি তো আমেরিকার নাগরিক। আমেরিকান নাগরিক, একজন অন্য দেশের নাগরিক। আমেরিকার উনি তো নাগরিক হয়েছে কীভাবে? ওত নিছে না, তো ওত নেওয়ার সমস্যা কী বলছে? উনি আমেরিকার স্বার্থ রক্ষা করবেন। তো এই সংস্কারের নামে সে আমেরিকার স্বার্থ রক্ষা করছে। যদি আমি এই কথা বলি, উনি কিন্তু আমার আবার ডাইরেক্ট স্যার, আমি ওনার ক্লাস করেছি, জানালো, উনি আবার জানালো যে আমার টিচার ছিলেন। তো উনি যদি আমি যদি ওনার বিরুদ্ধে এই অভিযোগটা করি, ওই অভিযোগটা উনি কীভাবে খণ্ডন করবেন? আমি বললাম, আপনি তো এখানে আমেরিকার পারপাস সার্ভ করেছেন, কারণ আপনি আমেরিকার নাগরিক হিসেবে আপনি শপথবদ্ধ যে আপনি আমেরিকার পারপাস সার্ভ করবেন, করছেন এটা। ভাই, আমার দেশ কি এত মূর্খ লোকের দেশ যেখানে একটা সংবিধান সংস্কার করার মতো লোক পাওয়া গেল না? ওনাকে আনতে হলো। কেন আনতে হলো? কারণ আমি বলি কারণটা হলো, এই সরকার না এই সমস্ত কাজগুলিকে, এই সমস্ত সিরিয়াস কাজগুলিকে খুব ক্যাজুয়ালি নিয়েছেন। একটা নন সিরিয়াস গভর্নমেন্ট আমাদের মাথার উপর চেপে বসে আছে, তার কোনো কিছুকে সিরিয়াসলি নেন না। সংস্কার যেটা করতেছে, এই সংস্কার নিয়ে এত বিতর্কই হতো না যদি ওনারা শুরুতে পলিটিক্যাল পার্টিগুলির থেকে বলতো যে আপনারা প্রত্যেকটা সংস্কার কমিশনে আপনাদের একজনকে প্রতিনিধি দেন। সিম্পল ছিল, একদম সিম্পল ছিল। আপনারা 8 সদস্যের করেছেন, 7 সদস্যের করেছেন, 12 সদস্যের করতেন, তো প্রত্যেকটা তো পলিটিক্যাল পার্টির একটা লোক থাকতো। তো যে কমিশনে যে রিপোর্টটা আসতো, ওটা কিন্তু ওই পলিটিক্যাল পার্টির সদস্য, ওই পলিটিক্যাল পার্টি দ্বারা এক ধরনের সম্মতি ওখানে থাকতো, কিন্তু তার কাজ অনেক কমে যেত না। তারা এগুলো করবেন না, কারণটা তারা গো ধরেছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কিছু জানে না, পলিটিক্যাল পার্টিগুলি কিছু বোঝে না, তারা গো ধরেছে। এখন গো ধরলে কি হবে? পলিটিক্যাল পার্টিগুলি কি ওদের গো নাই? ওরাও গো ধরছে। আপনাদের এনজিওদের সংস্কার আমি মানি না বলবে, তো 2 দিন পরেই বলবে, বলা তো শুরু করেছে, বলবে। তাহলে ফলটা কি হলো? বলেন, ফলটা কি হলো? তো আপনি বুঝলে তো হবে না ভাই। যে আমি একটা ছোট্ট ঘটনা, একটা ব্যক্তিগত ঘটনা বলি, তাহলে বুঝবেন আপনি। আমার এক আত্মীয়, বুঝছেন, তার মেয়ের বিয়ে দিবে, এটা বাসায় বসে বেড়াতে গেছি, বিশাল ক্যাচাল। কি ক্যাচাল? যে বাপ মা চাচ্ছে, বলতেছে যে এই মেয়ে তো এই ছেলেকে বিয়ে করতে চায় না, ও বিয়ে করবে না এই ছেলেটাকে, আমরা এত কষ্ট করে একটা ছেলে জোগাড় করে নিয়ে আসছি, এর তো সে পছন্দ করে না। আমি খালি তাদেরকে বললাম, ভাই বিয়ে যে দিবেন, সংসার কে করবে? এই মেয়েটা করবেন, আপনারা করবেন। যেটা ওর কাছে ভালো না, সেটা আপনার কাছে হাজার ভালো হলে তো কোনো লাভ নাই। তো এই যে আপনি সংস্কার করবেন, এই সংস্কার নিয়ে সংসারটা কে করবে? পলিটিক্যাল পার্টিগুলি করবে, পলিটিক্যাল গভর্নমেন্ট করবে। তো তাদেরকে আপনি দামি দিচ্ছেন না। আপনি এনজিও, বিরাট জ্ঞান আপনার এনজিও, আপনি জ্ঞানী মানুষ, এটা বানিয়ে দিলেন, আর তারা সেটা মানবে। আপনি ভাবেন কিভাবে হবে? এটা হবে না তো। তাহলে আরেকটা ক্যাচাল, আরেকটা ঝামেলা, আরেকটা সময় ক্ষেপণ। সবচেয়ে বড় কথা কি জানেন? যা কিছুই হোক না কেন, ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? জনগণ হচ্ছে। তো আমি তো বলি যে এই সরকারের মাথায়, এই সরকারের চিন্তায় জনগণ নাই, জনগণ নাই।
যদি জনগণ এই সরকারের চিন্তায় থাকতো তাহলে মানে কোনো উদাহরণ নাই, ওই অর্থ বছরের মাঝামাঝি আইসা একটা নির্বাহী আদেশে আপনি বলেন শতাধিক পণ্যের এবং সেবার ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বৃদ্ধি কোনোদিন হয়েছে এই দেশে? পৃথিবীর কোনো দেশে হয়েছে? কি দরকার পড়লো এখন তেলের দাম, আপনি যেটা গ্যাসের দাম করছেন বাড়ানো? আপনি কার সঙ্গে আলোচনা করে করছেন? আপনি কি পারতেন না বিএনপিকে ডাকার জন্য? আপনি পারতেন না জামাত ইসলামকে ডাকার জন্য? আপনি পারতেন না পলিটিক্যাল পার্টিকে দিয়ে বসার জন্য? ভাই আমাদের তো টাকা পয়সা নাই, আওয়ামী লীগ সরকার সব নিয়ে গেছে, এখন আমরা কি করবো বলেন? বুদ্ধি দেন। তারা বুদ্ধি দিলে কি আপনার যদি কোনো সমস্যা হইতো? এদের বুদ্ধি নিলে আপনার মান সম্মান যাইতো? নেবেন না, আপনি নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন। তো এই সমস্ত ক্ষেত্রে কারোর সঙ্গে পরামর্শ না করার যে মানসিকতা, এটা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি, এবং দেখেছি বলে আওয়ামী লীগকে আমরা স্বৈরাচারী বলেছি, ফ্যাসিবাদী বলেছি। তাহলে এদেরকে আমরা কী বলবো আমি বুঝতে পারতেছি না। বললে তো নিজের গায়ে লাগে, কারণ এই সরকারকে তো আমরা অন করি, আমরা তো এই সরকারের সাফল্য কামনা করি। তো কীভাবে হবে ভাই? জি, একেবারে শেষ প্রশ্ন, দেশটা যে 5 আগস্টের পরে আমরা ভেবেছিলাম একটা স্থিতি অবস্থায় যাবে, সেটি হচ্ছে না, অস্থির হয়ে উঠছে। এবং আজ চালের দাম দেখলাম পত্রিকায়, মধ্যবিত্তের চালের কেজি এখন 80 টাকা, মোটা চাল 55 টাকা। কি বলবেন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি? কোনো এটা জিজ্ঞাসা করে গভর্নমেন্টের কোনো মিশা কথা, ঠিক না, এটা বলবে সরকার। তারপরে আবার সরকার বলবে হ্যাঁ দাম বেড়েছে, তো মানুষের খুব একটা কষ্ট হচ্ছে না, ওই যে আপনার হাত কেটেছে কিন্তু রক্ত বেরোচ্ছে না। এই হলো এদের বক্তব্য। এই কথাগুলি কিন্তু আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের মন্ত্রীও বলতো, যে জিনিসপত্রের দাম বেড়েছে, পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে। কিভাবে পারে ব্যাখ্যা করে বোঝান। আপনি আমার বেতন বাড়ান নাই, আমার ক্রয় ক্ষমতা বাড়বে কেন? এই যে আপনি টিভি আলাপ করতেছেন, যারা যারা এনে আপনার ক্যামেরা পার্সন যারা আছে, জিজ্ঞাসা করেন তো গত 5 বছরে কয় টাকা বেতন বাড়ছে ভাই? কয় টাকা বেতন বাড়ছে? এই 5 বছরে কতবার জিনিসের দাম বাড়ছে? আমাদের বাজার করে খাইতে হয় না? জি, 2020 সালের 1 জানুয়ারি যে চালের দাম ছিল 45 টাকা, আজ সেই চালের দাম 80 টাকা। কত টাকা বেতন বেড়েছে সেটি প্রশ্ন। জনগণ কেমন আছে বাংলাদেশের, কি মনে করছেন? কত টাকা বেতন বাড়ার কথা শুধু না, আমাদের টক শো করতেছে কবে থেকে, আগেও যায় এখনও তাই পারছে। আবার কতগুলি ফকির নিমার্কা আছে আরও কম দেয়। আমি একদিন চ্যানেলে বলেই ফেললাম যে এই ফকির নিমার্কা এই সমস্ত টেলিভিশন তো তারা ঠিক না। হ্যাঁ বলছে হ্যাঁ আপনার জনসংখ্যা অ্যামাউন্ট হবে, জনসংখ্যার বললে আমাদের অসম্মতি কেন, অসম্মান কাজ করেন কেন? ওদের তো বিস্কিট কিনা হয় না। এই যে অবস্থা, আসলে জনগণ যে কত কষ্টে আছে ওনারা তো বুঝতেছেন না। তো এই জন্য বলছি যে জনদুর্ভোগ কমানোর মতো কোনো চিন্তা চেতনাও নাই, ক্যাপাসিটিও নেই, ভাবতেও পারে না তারা। তাই যদি হতো, আপনার অকটেন এবং পেট্রোলের দাম 6 টাকা কমালো আর ডিজেলের দাম কমালো 1.5 টাকা। আরে পাগলের মাথা খারাপ হলে তো এই কাজ করে না। ডিজেলের দাম কমাতো 10 টাকা, পেট্রোল অকটেন দাম কমাতো না, 1 টাকা কমাতো না। কারণ পেট্রোল অকটেন যারা গাড়ি আছে তারা চলে, এটাতে উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই, ট্রান্সপোর্টের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু ডিজেলের সাথে সব সম্পর্ক, বাসের ভাড়া থেকে শুরু করে সব। আপনি ওই 10 টাকা কমে যেত, অটোমেটিক দাম আপনার কমে যেত। আজকে আমরা শুনলাম দেখি গ্যাসের দাম আর বিদ্যুৎ দাম কি ডবল বাড়াবে, ডবল করবেন সিএনজি যা শুনতেছি আর কি। এটা কী হবে, এদেশে কী শুরু হবে? এসব বাদ্যে চোরদের কাছে টাকা আছে, ওগুলো ধরেন। আমি নিশ্চিত আপনাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। এই ঢাকা শহরে অনেকগুলি বাড়ি আছে, ফুল বাড়ি, পুরা বাড়ির মধ্যে টাকা আছে, হাজার হাজার মানে কোটি টাকা আছে, সোনা আছে, এরকম গোডাউন করে রাখছে, পাহারা দিয়ে রাখছে। সেগুলো শুনি যে যখনই করতে যায়, ধরতে যায়, তখন আবার ফোন আসে নাকি কোথা থেকে। বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর এই যে জন্য একটি অবস্থা, কমিটি করা হয়েছে, তারা নির্ধারণ করবে কত টাকা বিদ্যুতের দাম হবে। এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা দেখছেন? ব্যবসার ক্ষেত্রে বিদ্যুৎ দরকার হয়, গ্যাসের দরকার হয়। ডিজেল দাম বাড়িয়েছে, বেড়েছে, প্রাইস ডিজেল দাম বেড়েছে না গ্যাসের দাম বেড়েছে? কারখানাগুলোর কি অবস্থা, কারখানার মালিকদের কি অবস্থা? সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আমাদের যদি এখন যদি ডিজেলের দাম যদি $80 $85 থেকে যদি $150 হয়ে যেত, তখন আপনি বাড়াতেন। আপনি ওইভাবে যদি দাম বেড়ে যেত গ্যাসে, তাহলে আপনি বাড়াতেন। তাই কি বেড়েছে? তাহলে আপনি কেন বাড়াবেন? আপনি চুরি বন্ধ করেন। এই যে বিভিন্ন সেক্টরে, বিদ্যুৎ খাতে, গ্যাসের খাতে, এই যে মিটার থেকে শুরু করে এই চোরগুলি আছে না, গ্যাসের বিভিন্ন বাড়িতে বাড়ি যায়, এখানে কানেকশন দিচ্ছি, ওখানে চুরায় কানেকশন, এগুলো বন্ধ করেন। এগুলি বন্ধ করে অটোমেটিক্যালি কিচ্ছু করা লাগবে না। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনারা বলছেন এই সব সমস্যার সমাধান হচ্ছে একটি নির্বাচন, আমরা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করব কেন? না না, বিশ্বাস করবেন না কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার 1990 সালের বাজেট
এর সাথে সর্বশেষ বাজেট ছিল 90% উপর ছিল বিদেশ নির্ভর বাজেট, 90% উপর জেনে বলতেছে। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন ছেড়ে দিলেন, তার 5 বছর পর যখন বাজেট দিয়ে গেলেন, তখন ওই বাজেট 53% ছিল আভ্যন্তরীণ উৎস থেকে সংযোজন করেছিল বাজেট। ওই হলো সামরিক স্বৈরাচারের সরকার, আর এই হলো বিএনপি সরকার। 53% আভ্যন্তরীণ উৎস থেকে বাজেটে সংযোজন করা হয়েছিল। সাইফুর রহমান ভ্যাট প্রবর্তন করেছিলেন, ভ্যাট নিয়ে কত কথা, বিএনপি ভ্যাট বিএনপি, নামই দিলে ভ্যাট বিএনপি। অর্থনীতিকে কোথায় নিয়ে গেছিলেন? এটা পলিটিক্যাল গভর্নমেন্টের সমস্যা হয়েছিল। এবং নির্বাচন যদি 5 বছর পর পর যদি নির্বাচন হয় নিরপেক্ষভাবে, প্রত্যেকের ভয় থাকবে আগামী 5 বছর পর আমাকে জনগণের সম্মুখীন হতে হবে। এই যে পালাবদল যেগুলো গেছে, আপনি পালাবদল হয়, কারণ নামের আগে খাম্বা বসে, কারণ নামের আগে স্বৈরাচার বসে। খাম্বা বসে তো হবে না, আমরা কিভাবে খাম্বা তো বিশ্বাস লাগবেই, করব? খাম্বা লাগবে না, খাম্বা তো বিদ্যুৎ উৎপাদন। এখন বিদ্যুৎ আর বাড়ি ঘরে গোডাউন রাখা যায় না। এখন এই সরকার বিদ্যুৎ গোডাউন রাখার ব্যবস্থা করেছে। কি বলে, একবার 28,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা, একবার 29,000 মেগাওয়াট রাখে রেখে সঞ্চাল নাই, 12 থেকে 12,500, 13,000 উপরে নাই। তো এই যে আজগুবি সব কাহিনী, বিএনপি কতগুলি সংস্কার করে গেছিল। আমরা কৃষকদের 5,000 টাকা কিনে সুদ মাফ করলো, 10 টাকা কিনে সুদ মাফ করলো, সারের বস্তা ছিল 300 টাকা ইউরিয়া। তারপরে আপনার বিদেশ মানুষের সমস্ত কর্মসংস্থান মন্ত্রণালয় করলো, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় করলো, মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করলো। এই জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, গার্মেন্টস প্রতিষ্ঠা করলেন, যেমন ক্ষমতা ছিল, ইরিগেশন সিস্টেম চালু করলেন, এই যে আপনার ইরিগেশনের প্রবর্তন করলেন, এই খাল খনন করলেন, এই কত ধরনের উন্নয়ন কর্মকাণ্ড তারা করেছে। এখন যে সরকার, এখন এই যে বিগত 15 বছর কেন এরকম হলো? কেন 30 টাকার একটা বালিশ কেন 28,000 টাকা হবে? কেন 28,000 টাকা? এর তো জব দিতে ছিল না। তো জব দিতে, যেমন উনি বললেন, এই সরকার জনগণকে জব দিতে, জনগণ তো তাদেরকে বানাই নাই, অর্থাৎ জনগণ তো চিন্তাও করে না। জনগণের সরকার হলে, ভোট হলে তাকে আগামী 5 বছর পর আবার ক্ষমতা আসতে হবে, না হাতে লাল দালানে যেতে হবে। আজকে কে যেন বললো না, কামরুল ইসলাম ভালোই আছে তো। আর জেলখানা এমন একটা জায়গা, ওখানে মশা ঢুকবে না গেট দিয়ে, কিন্তু টাকা করে হাতির পিঠে উঠে আপনি যেতে পারবেন। এক বউ ছাড়া সব পাওয়া যায় ওখানে জেলখানায়। কি খাবেন আপনি? কি 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 চান? অসংখ্য ধন্যবাদ। এখন টাকা পয়সা নিয়ে এরা গেছে, খাচ্ছে যাচ্ছে, হাসছে, যখন আসতেছে বাইরে হাসতে হাসতে আসতেছে, খাওয়া দাওয়া তো কমতেই নাই, যা ইচ্ছা তাই খেতে পারতেছে। এই জন্য বলি যে এই অবৈধ উৎসগুলো বন্ধ করতে হবে, এবং দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, 5 বছর পর পর একটা নিরপেক্ষ সরকার নির্বাচন হয়, সব টাইট হয়ে যাবে, ভয় থাকবে। এই ভয়টা রাখার জন্য একটা নির্বাচন দরকার। একটা নির্বাচন সরকার না আসা পর্যন্ত আপনার কোনো ইনভেস্টমেন্ট আসবে না। ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবী যতই ঘুরুক আর যতই বলুক, ইনভেস্টমেন্ট আসবে না। উইদাউট অ্যান ইনভেস্টমেন্ট আপনার সামনে থেকে এগিয়ে যেতে পারবে না। এটা পরিষ্কার করে বলে দিলাম। এই জন্য দরকার। ধন্যবাদ যারা মাসুদ কামাল এবং হাবিবুর রহমান হাবিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা শুরু করেছিলাম রাজনৈতিক মামলা প্রত্যাহার। আমরা সবসময় দেখি বিভিন্ন প্রতিহিংসার কারণে রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাকর্মীদের উপরে মামলা হয়, এবং সেই মামলাগুলো তাদের কাছে গলার কাটা হয়ে থাকে, এবং প্রত্যেকটি নিরপরাধ মানুষের এই ধরনের হয়রানিমূলক মামলা তাদের জন্য সত্যিই খুবই ভয়ঙ্কর একটি বিষয়। পাশাপাশি দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলছিলাম। এই সব কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা চাই যে বাংলাদেশের জনগণ স্বস্তিতে থাকুক, ভালো থাকুক। সেটি আমাদের প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।